মাস্টার শেষ বর্ষ রসায়ন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমরা স্পেকট্রোস্কোপি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এই কোর্সটি নিয়ে আলোচনা করব। এই কোর্সটির যে সিলেবাস, সেখানে আমরা মোট 5টি অংশ, 5টি অধ্যায় রয়েছে। প্রথমটি আল্ট্রাভায়োলেট অ্যান্ড ভিজিবল স্পেকট্রা, ইনফ্রারেড দ্বিতীয়টি, তৃতীয়টি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স এনএমআর, চতুর্থ মাস স্পেকট্রোস্কোপি, ভর বর্ণালীমিতি, এবং শেষেরটি স্ট্রাকচার। তো শেষেরটিতে মূলত সব যে অধ্যায়গুলোর জয়েন্ট অ্যাপ্লিকেশন এখানে রয়েছে, ইউভি, আইআর, এনএমআর, ম্যাস, সবগুলোর অ্যাপ্লিকেশন এখানে রয়েছে। আমরা প্রথম অধ্যায় আল্ট্রাভায়োলেট অ্যান্ড ভিজিবল স্পেকট্রা অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পাউন্ডস নিয়ে আলোচনা করব। এখানে এই অধ্যায়টিতে আমাদের বেশ গুরুত্বপূর্ণ কিছু টপিক রয়েছে। উডওয়ার্ড হফম্যান রুল, ক্যালকুলেশন অফ ল্যামডা ম্যাক্স, সলভেন্ট ইফেক্ট, অর্থাৎ আমরা এটা দ্রাবক এর যে প্রভাব সেটা আমরা এই অধ্যায়ে শিখেছি। কনজুগেটেড সিস্টেম আমরা এখানে দেখব। ক্রোমোফোর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ক্রোমোফোর নিয়ে আলোচনা করব আজকে। ক্রোমোফোর নিয়ে আলোচনা করতে গেলেই অক্সোক্রোম নিয়ে আলোচনা করতে হবে। এছাড়াও আজকে আমরা বেশ কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে ইউভি বর্ণালীমিতিতে ক্রোমোফোর বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। ক্রোমা অর্থাৎ কালার, ফরস বিয়ারার অর্থাৎ রং বহন করছে, এইরকম কোনো গ্রুপ। যেমন নিচে আমরা এখানে লিখেছি ক্রোমোজেন, এইগুলোকে ক্রোমোজেন বলে। যেমন এখানে পাই বন্ড, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন অক্সিজেনের দ্বিবন্ধন, নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বন্ধন, দ্বিবন্ধন, এগুলাই মূলত ক্রোমোফোর। এখানে ডেফিনেশনের মধ্যে একটি লাইন লেখা আছে যে ক্যারেক্টারিস্টিক অ্যাবজর্পশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, অর্থাৎ বৈশিষ্ট্যপূর্ণ শোষণ প্রদর্শন করবে। চলো আমরা এর সংজ্ঞাটাকে ভালোভাবে দেখে নেই। ক্রোমোফোর একটা নির্দিষ্ট অংশ কোনো যৌগের সাথে সমযোজী বন্ধনে যুক্ত যে সকল গ্রুপ অতিবেগুনি দৃশ্যমান অঞ্চলের বিকিরণ শোষণ করে। অর্থাৎ একটু আগে আমরা বললাম যে ক্যারেক্টারিস্টিক অ্যাবজর্পশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আর এই ক্রোমোফোন বহনকারী যে অণু, সেগুলোকে ক্রোমোজেন বলা হয়। এখন তাহলে আমাদের দেখে নেওয়া যাক কোন কোনগুলা ক্রোমোফোর হতে পারে। যেমন আমরা এইখানে কিছু শোষণের মাত্রা এখানে দেওয়া আছে। কার্বন কার্বন একক বন্ধন, দ্বিবন্ধন, এগুলা ল্যামডা ম্যাক্সিমাম এর মান কিছু দেওয়া আছে। এরপরে আমরা এখানে ক্রোমোফোরের সংজ্ঞা তো বুঝলাম। এখানে নাইট্রো ট্রায়াস বলছে, এইখানে একটি দ্বিবন্ধন রয়েছে, নাইট্রোসো অংশ রয়েছে, অ্যাজোডাই, তোমরা জানো যে অ্যাজো অংশে নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধন এখানে রয়েছে। তো এগুলো সবই হচ্ছে ক্রোমোফোর। তো
তাহলে ক্রোমোফোরের যে বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য, সেটা হলো ক্যারেক্টারিস্টিক অ্যাবজর্পশন, অর্থাৎ এই যে 2 নম্বর যে পয়েন্ট এখানে রয়েছে, ক্রোমোফোর নিজেরা বিকিরণ শোষণ করে। যখনই একটি বর্ণালীতে বিকিরণ শোষণ ঘটবে তখনই কিন্তু একটি বর্ণালী সৃষ্টি হবে বা একটি শোষণ ব্যান্ড সে প্রদান করবে। এজন্যই প্রথমে 1 নম্বর পয়েন্টটি ছিল যে ক্রোমোফোর কোন অংশটিকে বলবো। তাহলে ক্রোমোফোর একটি যৌগের মধ্যে সমজীব বন্ধনে যুক্ত একটি গ্রুপ, একটি অংশ, এবং সেই অংশের একটা বৈশিষ্ট্য হলো তারা দৃশ্যমান, অতিবেগুনি দৃশ্যমান অঞ্চলের যে বিকিরণ সেটা শোষণ করতে পারে, এবং এই শোষণের মাধ্যমে তারা কিন্তু একটি শোষণ ব্যান্ড প্রদর্শন করবে। ক্রোমোফোর আলোক শোষণ করে রং প্রদান করে, অর্থাৎ তারা যে শোষণ করলো, বর্ণালী বা বিকিরণ যে শোষণ করছে, সে শোষণটা আমরা বুঝবো কিভাবে? তারা একটা নির্দিষ্ট রং সেখান থেকে প্রদান করবে, যেটা আমরা বুঝতে পারবো যেটা দেখে। সবশেষে আমরা আবারও সেই উদাহরণগুলোই দেখছি যে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, নাইট্রো গ্রুপ, এই অংশগুলাই কিন্তু ক্রোমোফোর। এরপরে আমরা অক্সোক্রোম নিয়ে আলোচনা করব। এখানে বলছে স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড গ্রুপ উইথ নন বন্ডিং ইলেকট্রন, অর্থাৎ এমন কোনো গ্রুপ যেখানে মুক্ত জোড় বা বন্ধনহীন ইলেকট্রন সেখানে রয়েছে, when attached to ক্রোমোফোর, অর্থাৎ ক্রোমোফোর কিন্তু এখানে অবশ্যই থাকতে হবে, ক্রোমোফোর আগে থাকতে হবে, তারপরে অক্সোক্রোমের বিষয়টি এখানে আসবে। এবং altering both wavelength as well as intensity, অর্থাৎ যখনই অক্সোক্রোম যুক্ত থাকবে ক্রোমোফোরের সাথে তখন কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন তারা করতে পারবে। এখানে যেমন কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। হাইড্রক্সি গ্রুপ, তোমরা জানো এখানে মুক্তজোড় ইলেকট্রন বা নন বন্ডিং ইলেকট্রন রয়েছে। অ্যামিন গ্রুপ, এখানেও কিন্তু নন বন্ডিং ইলেকট্রন রয়েছে, ইত্যাদি। সায়ানাইড গ্রুপ, ক্লোরাইড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এগুলো সবই কিন্তু অক্সোক্রোম। এই অক্সোক্রোমের তাহলে যে শ্রেণীবিভাগ রয়েছে সেখানে আমরা এখানে বেসিক বলছে, এখানে বেস থেকে আসছে বা পজিটিভ বলা যেতে পারে, অ্যাসিডিক নেগেটিভ থেকে এসেছে। তো এই যে হাইড্রোক্সি গ্রুপ বা অ্যালকক্সি গ্রুপ, এগুলো সবই কিন্তু বেসিক বা পজিটিভ। এখানে নাইট্রোসো গ্রুপ, কার্বনিল গ্রুপ, সায়ানাইড গ্রুপ, এগুলো সবই হচ্ছে আমাদের অ্যাসিডিক গ্রুপ। অক্সোক্রোমের শ্রেণীবিভাগ দেখলাম। তো এবারে অক্সোক্রোমের সংজ্ঞাটা একটু বুঝে নেওয়া যাক। প্রথমে দেখো লেখা আছে যে সকল সম্পৃক্ত গ্রুপ, অর্থাৎ অক্সোক্রোমের একটি বৈশিষ্ট্য হলো সম্পৃক্ত গ্রুপ হতে হবে, ক্রোমোফোরের সঙ্গে যুক্ত। অর্থাৎ ক্রোমোফোরের সঙ্গে যদি যুক্ত না থাকে তাহলে কিন্তু অক্সোক্রোমের কথা বা অক্সোক্রোমের বিষয়টি আসে না, প্রশ্নই আসে না। আগে ক্রোমোফোর, তারপরে অক্সোক্রোম। তাহলে ক্রোমোফোরটা কি ছিল? ক্রোমোফোর ছিল যারা বর্ণালী শোষণ বা বিকিরণ শোষণ করতে পারে, এবং এই শোষণ করার মতো কিছু অংশ যারা, সেগুলো হচ্ছে ক্রোমোফোর। ক্রোমোফোর থাকার পরে যে সকল সম্পৃক্ত গ্রুপ যারা উপস্থিত থেকে শোষণ ম্যাক্সিমার অবস্থান ও তীব্রতা, এই অবস্থানটা মূলত ওয়েভলেন্থের কথা বলছে, আর তীব্রতা দিয়ে ইন্টেন্সিটির কথা বলছে এখানে। তাহলে ওয়েভলেন্থ মানেই তো অবস্থান পরিবর্তন হবে, একরকম তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় তাদের অবস্থান এক জায়গায় হবে, আর এক রকম তরঙ্গ দৈর্ঘ্য হলে তাদের অবস্থান আরেক জায়গায় হবে। তাহলে সহজে সংজ্ঞাটা বোঝা যাচ্ছে যে যে সকল সম্পৃক্ত গ্রুপ ক্রোমোফোরের সাথে যুক্ত থাকবে এবং ক্রোমোফোরের সাথে যুক্ত থাকার ফলে শোষণ ম্যাক্সিমার অবস্থান ও তীব্রতা এই বিষয়গুলোকে পরিবর্তন করতে পারবে, তাদেরকে অক্সোক্রোম বলা হবে। তো ক্রোমোফোর যদি না থাকে
তাহলে কি অক্সোক্রোম থাকবে? প্রশ্নই আসে না, আগে ক্রোমোফোর থাকতে হবে। তাই বলছে ক্রোমোফোর যদি না থাকে তাহলে অক্সোক্রোম যেহেতু আসে না, তাই 2 নম্বর অপশনে গিয়ে বলছে অক্সোক্রোম নিজেরা কোনরূপ বিকিরণ প্রদর্শন করতে পারে না। তার মানে অক্সোক্রোমরা বিকিরণ বা বর্ণালী প্রদর্শন করে বা শোষণ করে, এরপরে অক্সোক্রোমের উপস্থিতিতে এই শোষণ ম্যাক্সিমার অবস্থান, তীব্রতা ইত্যাদি পরিবর্তিত হয়। অক্সোক্রোম যদি উপস্থিত থেকে শোষণ ব্যান্ডের তরঙ্গদৈর্ঘ্য ওয়েভলেন্থ এর বৃদ্ধি ঘটায়, সেগুলোকে লাল সরণ বলা হয়। অক্সোক্রোম উৎপন্ন রং এর তীব্রতারও বৃদ্ধি ঘটাতে পারে, এদেরকেও আমরা হাইপারক্রমিক প্রভাব বলতে পারি। কিছু উদাহরণ এখানে রয়েছে, আগে দেখেছি যে সম্পৃক্ত কিছু গ্রুপের কথা এখানে বলছে, এগুলাই মূলত অক্সোক্রোম, হ্যালোজেন হতে পারে অক্সোক্রোম। এখানে কিছু স্পষ্ট উদাহরণ এখানে দেওয়া আছে যে এই মাঝের অংশটুকুন এই যে নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধন, এইটা কিন্তু ক্রোমোফোর। তো এই ক্রোমোফোরের এই ক্রোমোফোর বহন করছে কোন অংশটুকুন? এই অংশটুকুন ক্রোমোফোর বহন করছে, তাই এটুকুনকে বলা হচ্ছে ক্রোমোজেন। আর তার সাথে যে এই পাশে একটি গ্রুপ রয়েছে, এই গ্রুপের উপস্থিতির কারণে এই যৌগের শোষণ ম্যাক্সিমার অবস্থান পরিবর্তন হয়, এ কারণে এই অংশটুকুনকে বলা হচ্ছে অক্সোক্রোম। আমরা আরো পরিষ্কারভাবে ক্রোমোফোর এবং অক্সোক্রোম নিয়ে ধারণা পরিষ্কার করি যে এখানে একটি যৌগ আমরা দেখতে পাচ্ছি, সেই যৌগের মাঝের এই অংশটুকুন, এইটুকুন হচ্ছে ক্রোমোফোর। ক্রোমোফোর বহন করছে যে অংশটুকুন, সেই অংশটুকুন হলো আমাদের ক্রোমোজেন, এবং সাথে এখানে একটি মূলক রয়েছে, এই মূলকের উপস্থিতির কারণে যেহেতু শোষণ ম্যাক্সিমার অবস্থান পরিবর্তিত হয়, তাই এই অংশটুকুনকে বলছে অক্সোক্রোম। তো ক্রোমোফোর আর অক্সোক্রোম নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা এই দুইটার মধ্যে পার্থক্য ভালো মতো বুঝে নিবে, ক্রোমোফোর কি এবং অক্সোক্রোম কি, এদের মধ্যে পার্থক্য নিয়ে তোমরা বইতে পার্থক্য রয়েছে সুন্দরভাবে, সেখান থেকে খাতায় উঠিয়ে নিবে, এবং আজকের ক্লাস যতটুকু হয়েছে সেটা তোমরা খাতায় উঠাবে। এবং তোমাদের জন্য বাসায় একটি কাজ দেওয়া থাকলো, ইউভি বর্ণালীর বিভিন্ন ইলেকট্রনীয় অবস্থান্তরের বর্ণনা। এইখানে তোমরা ক্লাসে একটু হলেও শিখেছো যে বিভিন্ন রকম ইলেকট্রনীয় ট্রানজিশন রয়েছে, যেমন এরকম হতে পারে যে পাই থেকে পাই স্টার হতে পারে, এরকম কয়েক রকম উদাহরণ সেখানে রয়েছে। পাই থেকে পাই স্টার, নন বন্ডিং থেকেও পাই স্টারে যেতে পারে। এরকম করে যে কয়টি শ্রেণী বিভাগ রয়েছে, সেই শ্রেণী বিভাগগুলি তোমরা পর্যায়ক্রমে পড়ে খাতায় লিপিবদ্ধ করবে। আজকের এই ক্লাসটি প্রথম অধ্যায় থেকে শুরু করছে, এ কারণে যে যদিও ক্লাসে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এগুলো কিছুটা হয়েছে, তো সামনেই আমরা অনলাইনে তোমাদের ইনকোর্স পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। হয়তো অচিরেই তোমরা নোটিশ পেয়ে যাবে যে কিভাবে তোমরা অনলাইনে পরীক্ষা দিবে। এজন্য তোমাদের যেহেতু ইনকোর্স পরীক্ষা হওয়ার একটা সময় চলে এসেছিল, দেশের পরিস্থিতির জন্য, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যেহেতু আমরা পরীক্ষাটি নিতে পারিনি, তাই হয়তো সামনে কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে এই ইনকোর্স পরীক্ষাটি কিভাবে অনলাইনে নেওয়া যায় সেটার হয়তো ব্যবস্থা করবে। এজন্যই আমি মূলত প্রথম অধ্যায় থেকেই পড়াটি শুরু করলাম। আজকে যেটুকুন হলো সেটা খাতায় অবশ্য উঠাবে, শুধু এই অনলাইনে ক্লাস দেখলেই হবে না, খাতায় ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করতে হবে। তোমরা এরপরে কন্টিনিউ করতে থাকবে একটার পর একটা। আমরা নেক্সট ক্লাসে হয়তো ব্যথক্রমিক প্রভাব, হিপসোক্রমিক প্রভাব, হাইপারক্রমিক প্রভাব, হাইপোক্রমিক প্রভাব, এই বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।